এটা খানিকটা আমি বলবো অদ্ভুত ধারণা। ধারণাটা এরকম যে যেহেতু ক্লার্কশিপ, এবার ক্লার্কশিপের ক্ষেত্রে আমার যে রাইটিং স্কিলটা লিখতে দিলে সেটা ছোট হবে, হ্যাঁ ছোট হয়ও বটে, সেটা খুব একটা নতুন কিছু নয়, কিন্তু ছোট থাকা মানে সে বিষয়টার মধ্যে মেটেরিয়ালটা খুব দুর্বল হবে তা কিন্তু নয়। অনেক সময় দেখা গেছে আমরা এক্সপেক্ট করছি একটা জিনিস কিন্তু সেটা হয়তো ছোট, রাইট? আমার সেখানে ভলিউম কম আছে, সেখানে নাম্বার অফ ওয়ার্ড কম আছে, কিন্তু আমি যদি সেটার দিকে ভালো করে দেখতে থাকি দেখবো না বিষয়টা অন্যরকম। দেখতে সোজা লাগছে ঠিক আছে, কিন্তু তার মধ্যে ম্যাটার যেটা রয়েছে সেটা সাধারণের থেকে অনেক বেশি কঠিন। আমি একটা এক্সাম্পল তোমাদের সামনে রাখলাম, দেখো তোমাদের সামনে সেট হয়েছে বিষয়টা, একটা ডকুমেন্ট খোলা রয়েছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আমাকে একটু বলবে যে তোমরা দেখতে পাচ্ছ কিনা ডকুমেন্টসটা? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। রাইট। এই ডকুমেন্টে এরকম একটা স্যাম্পল, যে স্যাম্পলটা আমাদের কাছে একটা মিররের মতো কাজ করতে পারে, আয়নার মতো, যে আমরা সত্যি কতটুকু শিখলাম, কিভাবে এটাকে নিয়ে আমরা ডিল করতে পারবো, সেরকম একটা বিষয়। সহজ সোজা কথা, কিন্তু আমি যখন লিখতে যাব সেই লেখার ক্ষেত্রে অনেক জায়গাতে আমাকে বেগ পেতে হতে পারে। তো সেটার প্রতি আমি একটু নজর দেব, প্রথমে সেই জিনিসটাকে করে নেওয়ার চেষ্টা করব। রাইট। আচ্ছা, পড়তে পারছো? কারোর পড়তে অসুবিধা হচ্ছে কি একটু বলবে? না স্যার পড়া যাচ্ছে। বাস ডকুমেন্ট পড়া যাচ্ছে, এদিক থেকে টেকনিক্যালি আমার কোনো অসুবিধা নেই। চলো শুরু করা যাক এই বিষয়টাকে নিয়ে কাটাচ্ছে। তোমাদের প্রত্যেকের পার্টিসিপেশনটা একান্ত কাম্য, আমি আগে থেকেই বলছি। আমি যে বিষয়টা করেছি সেটা তোমাদেরকে নিয়ে আজকে চলবো, অর্থাৎ সোজা কথায় তোমাদের থেকে মতামত নেব, তোমাদের থেকে এক্সপ্রেশন নেব। প্রত্যেকে একটু নিজের মতামত দেবে এবং বলবে কিভাবে করা যেতে পারে। এক টুকরো আমের আচার চিবাইতে বকুল নিজের বাল্যকালের স্মৃতি রোমন্থন করিতেছিল। বিষয়টা খুব সোজা। বকুল এমন একজন ব্যক্তি, এমন একজন লোক আর কি, যে এরকম এক টুকরো আমের আচার খেতে খেতে মানে বাল্যকালের স্মৃতি রোমন্থন করছে। আচ্ছা ফাইন, কেউ একজন মেসেজ করেছে, জাস্ট একবার দেখে নি। যেহেতু মেসেজ কন্টেন্টটা আমি আলাদা করে দেখতে পারি না, তাই শুরুতেই না দেখে নিলে এটা চলে যাবে। He was mesmerized in recalling his childhood memories while chewing a piece of mango pickle. আচ্ছা, এটা লিখেছে দেবজ্যোতি। দেবজ্যোতিকে বলছি, দেবজ্যোতি কি এটা এখন লিখলে না আগে তৈরি ছিল? আমি এক্ষুনি করলাম, মানে আমি এখন তো বাইরে আছি, এক্ষুনি করলাম। আচ্ছা, যদি এত তাড়াতাড়ি করে থাকো তাহলে তো ভালোই ব্যাপার, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। চলো একটু দেখা যাক, আমরা পুরো বিষয়টাকে নিয়ে পরপর বলতে থাকি। চলো, দেবজ্যোতি একটা লেখা পাঠিয়েছে, লেখাটা ঠিকই আছে, কোনো সমস্যা তেমন নেই। বাট আসা যাক তোমাদের সঙ্গে, তোমাদের এক্সাম্পল কি হবে, কি বিষয়, সেটা একটু আমরা দেখতে থাকি। বলো কিভাবে লিখতে পারি। Bokul had been memorizing with chewing a piece of mango pickle. আচ্ছা বেশ। ধরো এই যে তোমরা লিখছো, আমি তোমাদের লেখাটাকে তোমাদের সামনেই রাখি, হবে জায়গাগুলোকে বোঝা যাবে। বকুল had been তুমি বললে বোধহয়, আমার যতদূর মনে পড়ছে। বকুল had been সরি memorizing, তাই তো? তারপরে কি? উইথ চিবাইতেছে, তাহলে চিউইং। বেশ। শেভিং a piece of mango pickle. স্যার একটা বলবো?
হ্যাঁ নিশ্চয়ই বলবো। আমি রাখলাম একজনের লেখা, আমি যাদের যাদের লেখাটা থাকবে সেটা আমি শেয়ার করতে করতে যাবো। এটা একটা পার্ট, এর মধ্যে কি প্রবলেম আছে তাতে আমি ঢুকবো। এবার তুমি বলো। While enjoying a mango pickle, Gokul lost in childhood memories. স্যার এখানে পিকলের জায়গায় যদি জ্যাম ব্যবহার করি? না না না, কেন নয় আমি বলছি। While enjoying a mango pickle, Gokul lost in childhood memories. Gokul lost in childhood memory. Right. বেশ। আর কেউ? আচ্ছা, বাকি আরেকজন জিজ্ঞেস করলো যে জ্যাম লেখা যাবে কিনা পিকলের জায়গায়। আমি ধীরে ধীরে আসি। প্রথমে জ্যাম তো লেখার কোনো জায়গাই নেই। আসলে আমি জেলি বা জ্যাম একটা অন্য বিষয়, অন্য খাবারের বিষয়। সেটা আচার নয়, আচার একটা সম্পূর্ণ আলাদা জিনিস। তো ওটা তো আসবেই না, ওটার বিষয়ে আশা করি বাকি সবাই তোমরা নিশ্চিতভাবে সেটা বুঝতে পারছো দুটোর মধ্যে তফাৎ। আচ্ছা, এই সূক্ষ্ম পার্থক্যগুলো এই যে গ্রস পার্থক্যগুলো এগুলো কিন্তু নিজেদের মধ্যে ঠিক রাখতে হবে। আমি জ্যাম বা জেলি যেটার কথা বলছি সেটা সাধারণত সুইট ডিশ। পিকল যে সুইট হয় না তা নয়, কিন্তু তাও বলছি যে পিকল ইউজুয়ালি অন্যরকম। তোমরা জানো সেটা। এই দুটো লেখার ক্ষেত্রে যা প্রবলেম এবং দেবজ্যোতি যে লেখাটা দেখেছে তার ক্ষেত্রে কি প্রবলেম পরপর বলতে থাকে। আমি একটা লিখতে পারবো? হ্যাঁ নিশ্চয়ই। Gokul was remembering his childhood memory while he was chewing a piece of mango pickle. Right. No. প্রথম কথা একটু আমের আছে চিবাইতে। আমি যখন লেখাটা লিখছি, লেখার প্রথম লগ্নেই একটা গন্ডগোল ঘটলো। গন্ডগোল মানে একটা বিষয় ঘটলো। চিবাইতে যখন কথাটা বলা হচ্ছে, এটা একটা জায়গা, এখানে আমি নন ফাইনাইট ভার্বের ইউজ পাচ্ছি। অর্থাৎ এখানে যে পার্টিসিপেলের প্রয়োগ হয়েছে সেটা আমার লাগবে। অর্থাৎ পরীক্ষক দেখতে চাইছেন যে চিবাইতে কথাটা বলতে পারে। বাল্যকালের স্মৃতি রোমন্থন করিতে লাগিল। এই যে রোমন্থন করা, এই আরেকটা পয়েন্ট, স্মৃতি রোমন্থন করা। রাইট। তাহলে এই দুটো জায়গায় আমার কনস্ট্রাকশনের আসল বিষয় পড়ে রয়েছে। এবার দেখি। একজন লিখলো গোকুল হ্যাড বিন মেমোরাইজিং চিউইং এ পিস অফ ম্যাঙ্গো পিকল। সমস্যার জায়গা কোথায়? যে জায়গাগুলোতে আমি পয়েন্ট আউট করতে পারি। Gokul had been memorizing শব্দটাতেই প্রবলেম। আমি দুটো বিষয় তোমাদের সঙ্গে পরপর শেয়ার করব। এক, যদি বলি মেমোরাইজ, আর যদি বলি রিমেম্বার। রাইট। আরেকটা যদি বলি রিমাইন্ড। এই শব্দগুলোর মধ্যে কি তফাৎ আছে সেটা আমাকে বলবে। প্রথম বিষয় মেমোরাইজিং, রিমেম্বারিং, আরেকটা রয়েছে রিমাইন্ডিং। রিমেম্বারিংটা হচ্ছে কোনো একটা ঘটনাকে মুখস্থ করা। মেমোরাইজ কোনো পড়া মুখস্থ করা। বেশ। আরেকটা রিমেম্বারিং হচ্ছে কোনো ঘটনাকে মনে করা। আর রিমাইন্ড মানে কি মনে করানো। আচ্ছা, বেসিক জায়গাটাই বলি আগে। এই দুটো ভার্বের ধরন একরকম, আর এই ভার্বটা সম্পূর্ণ আলাদা। মেমোরাইজ এটা নিজে করছে। রাইট। রিমেম্বারের দুটো ধরন আছে। অর্থাৎ রিমেম্বার নিজে করতে পারে, অন্যকে করাতে পারে।
রাইট আবার রিমাইন্ড ভার্বটা শুধু অন্যকেই কিছু মনে করানো যায়। আমি কি ব্যাপারটা বলতে বললাম সেটা নিজে নিজে হয়, যেমন মেমোরাইজটা নিজেই করে মানুষ, রাইট অন্য কাউকে মেমোরাইজ করিয়ে দেওয়া হয় না। অর্থাৎ আমি যদি প্রথম ব্যাপারটা দেখি দ্যাট ইজ ডান বাই সেলফ। আর রিমেম্বার, এই রিমেম্বারটা সেলফও হয় আবার অন্য কাউকে অর্থাৎ সামওয়ান এলস সেটাকেও করানো যায়। বাট রিমাইন্ড ভার্ব কেমন একটা ভার্ব, সেটা কি সেটা শুধুমাত্র অন্যকেই হয় অর্থাৎ এলস। এটা হচ্ছে মূল পার্থক্য। সেটা করতে গিয়ে আমি বললাম বকুল হাঁটবেন মেমোরাইজিং কিছু একটা মনে করছিল, অর্থাৎ এখানে মনে করা মানে মুখস্থ করার চেষ্টা করছিল। মেমোরাইজিং অর্থাৎ এখানে যেটা হচ্ছে মানে তার মানে দ্যাট ইজ মাগিং আপ, মাগ আপ করছি, মুখস্থ করছি। তাহলে এর প্রয়োগটা হলো না, সেটা একদম পরিষ্কার। Chewing a piece of mango pickle এটা তো ঠিক আছে, বাট একটু খেয়াল করতে হবে আমি জয়েন করলাম কি দিয়ে। বকুল হ্যাড বিন মেমোরাইজিং চিভিং মানে আমি প্রথমে যখন মেমোরাইজিংটা পেলাম, মেমোরাইজিংটা একটা ভার্ব অর্থাৎ ফাইনাইট ভার্ব, হ্যাড বিন মেমোরাইজিং একটা ভার্ব অফ অ্যাকশন, কাজ হচ্ছে। উল্টো দিকে যদি দেখি চিভিং, তাহলে একটা ভার্ব অফ অ্যাকশনের পরে আমি ডাইরেক্ট শুরু করে দিলাম আরেকটা জিনিস, সেটা কি পার্টিসিপল। হয় না তো, আমাকে এখানে কি লাগবে, কোনটা স্ক্যানার লাগবে, অর্থাৎ এখানে আমি অন্তত একটা লিঙ্কার ঢোকাবো, while কথাটা বলতে পারি, when কথাটা বলতে পারি, রাইট অর্থাৎ আমার একটা জয়েনার লাগছে। ঠিক আছে when chewing a piece of mango pickle, তাহলে এটা গেল প্রথম লেখার প্রবলেম। যদিও এই ম্যাঙ্গো পিকল পিস অফ ম্যাঙ্গো পিকল নিয়ে কিছু বলার আছে, আমি পরে আসছি। while enjoying a mango pickle, fine এখানে আবার পিসটা বাদ, অর্থাৎ এটা বাদ গেছে। বকুল lost in, বকুল lost in মানে বকুলের পর কি আসবে? সো বকুল was lost in childhood memories। এখানে আবার মেমোরিজটা নাউন, সুতরাং এক্ষেত্রে মেমোরিজের প্রয়োগটা আবার ঠিক হলো। তাহলে এটা বাংলা করলে যেটা দাঁড়ালো, বকুল যখন একটু আমের আচার উপভোগ করছিল, রাইট মানে খাচ্ছিল, এটাও বলতে পারি। এখানে উপভোগ করা মানে সেটাই। তখন সে তার শৈশবের স্মৃতিতে বিভোর ছিল, সে তার শৈশবের স্মৃতিতে হারিয়ে গেছিল। ঠিক অনেকটা কাছাকাছি, কিন্তু এই যে চিবাইতে ব্যাপারটা এলো না, অর্থাৎ এখানে লেখাটার মধ্যে যে মজাটা আছে, একটা জিনিস করছে, সেই জিনিসটা করার সঙ্গে সঙ্গে রোমন্থন করার সঙ্গে সঙ্গে তার একটা অ্যাডিশনাল অ্যাক্টিভিটি আছে, সেটা হচ্ছে আমের আচার চেবানো। ক্লিয়ার? এই বিষয়টা দুটো জায়গায় করা। তাহলে এরপরে যে বললে তার বলতে নিশ্চয়ই নজরে এসে হি ওয়াজ এনজয়িং এর জায়গায় আমি যেটা বাইপাস করলাম চিবাইতে এবং বাকি বিষয়গুলো নিশ্চয়ই সে বুঝতে পেরেছে যে লস এক্ষেত্রে লিখলে সমস্যাটা কি হচ্ছে। ঠিক আছে, সে হারিয়ে গেছিল, সে স্মৃতি রোমন্থন করছিল, সে ব্যাপারটা উঠে এলো না। বেশ আরেকজন বলল একই জিনিস, বকুল was remembering his childhood memories, মানে বাকিটা যেটা বলেছিল while chewing a piece of mango pickle, বকুল was remembering his childhood memories। এটা অপেক্ষাকৃতভাবে কারেক্ট। অর্থাৎ আমি যদি দেখি এই দুটো জায়গা পাশাপাশি দেখলে দুটো সেন্টেন্স, তাহলে এটা অপেক্ষাকৃত কারেক্ট, অর্থাৎ ঠিক যা চেয়েছিল যে while chewing a piece of mango pickle, বকুল was remembering his childhood memories। ঠিক আছে, বেশ চললাম। আচ্ছা ফাইন, চলো আস্তে দেখা যাক। এবারে আমাকে বলবে যে দুজন হাত তুলেছে, মানে রেইজ, সেই দুজনের কিছু বলার আছে কিনা।
হ্যাঁ স্যার, বলছি আমি লিখেছি, বলবো? হ্যাঁ নিশ্চয়ই। লিখেছি বকুল was chewing a piece of mango pickle while he memorized his childhood memory. while he memorized কথাটা লিখো না, যখন সে করছিল কন্টিনিউয়াস করছে, while he was memorizing। আচ্ছা, মেমোরাইজিং কথাটাকে বাদ দিতে হবে কেন সেটা আমরা বুঝে গেছি। অর্থাৎ মেমোরাইজ মানে মুখস্থ করা, ব্যাপারটা এরকম না। রিমেম্বারিং কথাটা বলতেই পারি। ফাইন। পৌলম বকুল was recalling his childhood memory chewing a piece of mango pickle। এখানে রিকল কথাটা কি ইউজ করা যাবে না? আচ্ছা, রিকল হ্যাঁ অবশ্যই যাবে। বকুল was recalling his childhood memory করা যেতে পারে, কোনো সমস্যা নেই। এক্ষেত্রে while chewing a piece of mango pickle, তাহলে আমি এই যে সেন্টেন্সের শব্দের বিভাজন আছে সেটা আমার কাছে ক্লিয়ার হলো। আশা করব এবার ঠিক আছে। আর দুজনেই হাতটা সরিয়ে ফেলবে, নইলে আমি বুঝতে পারবো না, আবার কনফিউজড হয়ে যাবে। ফাইন। দেবজ্যোতি যেটা করেছে সেটাকে এবার বলি। দেবজ্যোতি যেহেতু লিখে আমাকে দিয়েছে, দেবজ্যোতিও হাত তুলেছে। দেবজ্যোতি আগে শুনে নাও কি বলছি। দেবজ্যোতি লিখে পাঠিয়েছে, আমি দুটো জায়গায় বলছি। he was mesmerized। ধরো যখন কথাটা বলছি ভালো করে বুঝবো, তাহলে আমার কাছে ব্যাপারটা ক্লিয়ার থাকবে। এই যে he was mesmerized, ফার্স্ট পার্ট। আমি প্রথম পার্টটুকু যদি আলাদা করে দেখি, he was mesmerized। mesmerized মানে হচ্ছে impressed and lost, মানে মুগ্ধ হয়ে গেছে একেবারে, মানে কি বলবো, একটা স্পেল অফ এনচ্যান্টমেন্টের মধ্যে রয়েছে। ধরো অরিজিৎ সিং এর একটা প্রোগ্রাম শুনতে গেলে অসামান্য গান গাইলো, একটা মুগ্ধ হয়ে রয়েছে ঘোরের মধ্যে। সো হি ওয়াজ মেসমেরাইজড। এখানে মুগ্ধ হওয়ার ব্যাপার নেই, প্রথম বিষয়। আচ্ছা, he was mesmerized sorry in recalling his childhood memories। আমি পুরোটা লিখলাম না, যতটুকু আমার প্রয়োজন ততটুকু আমি লিখলাম। রাইট। while chewing a piece of mango pickle, বাকিটা একই আছে। তো রিকলিং ওয়ার্ডটা নিয়ে আমার কিছু বলার নেই, এটা ঠিকই আছে। স্মৃতিরোমন্থন করছিলেন, এই ব্যাপারটুকু আমার কাছে ক্লিয়ার। ঠিক আছে। আচ্ছা, এইবার যদি দেবজ্যোতি কিছু বলতে চাও এইখান থেকে সেটা বলতে পারো। হ্যাঁ স্যার, বলছিলাম আমার সেকেন্ড লাইনটায় মানে টেন্সটা একটু ভুল হতে পারে, একটু দেখে নেবেন। আচ্ছা, আমি পুরোটাই দেখি। আচ্ছা চলো, এইটুকু বোঝা গেল। তাহলে যে জায়গাটা ভুল সেটা আমরা বুঝতে পারলাম, মেসমেরাইজ কথাটা ইউজ করা যাচ্ছে না, এবং প্রত্যেকেই বাকিটুকু দেখে। এবার ধরো এইটাকে সিম্পল ওয়েতে কেউ যদি এভাবে লিখে বলতেই পারো যে বকুল ওয়াজ রিকলিং, বলতেই পারি। তোমাদের হাতে অস্ত্র আছে, তোমরা কিন্তু বেটার পিস অফ রাইটিং এখানে রাখতেই পারো। কিরকম? ধরো কেউ যদি বলে যে বকুল was reminiscing childhood memories। এই যে কথা আমি ইউজ করলাম, বকুল was reminiscing her child, sorry এখানে আমি আর লিখেছি, তুমি তোমরা যেটা লিখেছো দুটোই কারেক্ট হবে। কেন বলছি? কারণ বকুল কথাটা মানে এখানে ছেলের নামে বোঝা যাচ্ছে না, এবং মানে আমার শোনা অধিকাংশ বকুল নামটাই হচ্ছে মেয়েদের। তো যাই হোক, আমি সেই হিসেবে রেখেছি। তোমরা এ বকুল ছেলেদের নামও হতে পারে, তোমরা লিখতেও পারো, তাতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, হিজ হতে পারে, হার হতে পারে। So Bokul was reminiscing her childhood memories by his childhood memories।
এবার যখন লিখছো আমার এতে কোনো আপত্তি নেই while chewing a piece of mango pickle যেমন আছে তেমন চলতেই পারে। এবারে আমি ম্যাঙ্গো পিকলটাকে একটু অন্যভাবেও তো দেখতে পারি। আমি ভ্যারাইটি গুলো একটু অ্যাড করতে থাকি, ধীরে ধীরে আমরা বলতে পারি এই যে a piece of mango pickle, এটাকে আমি এভাবে লিখতে পারি। আসলে পিস কথাটার বদলে কেউ যদি লেখে a slice of mango pickle, আচারের যে বিষয়গুলো থাকে ঠিক মানে পিস নয়, সেটা স্লাইস। এই এক টুকরো মানে এখানে স্লাইস কথাটা অনেক বেটার যায়। তো আমি এটাকে এইভাবে রাখতে পারি। আচ্ছা রিমিনিসিং কথাটা বললাম কেন? এই রিমিনিসিং হচ্ছে সরাসরি স্মৃতিচারণ করা। একদম পারফেক্টলি যে শব্দটা চেয়েছে সেই শব্দটাই দিয়ে দেওয়া হলো। রাইট? সো বকুল ওয়াজ রিমিনিসিং হিজ চাইল্ডহুড মেমোরিজ। বেটার ফিটেড, বুঝতে পারছি এটাকে আমি এভাবে ইউজ করতেই পারি। আচ্ছা আর কি ওয়ে এটা লেখা যেতে পারে? ধরো আমি লিখলাম, কেউ লিখতে চাইছে, ধরো লিখলো having a slice of mango pickle in his or her jar খুশি। mouth কথাটাকে এভাবে বলা যেতে পারে। so having a slice of mango pickle in his mouth, এটার মানে চেবান। আচ্ছা কারোর অসুবিধা থাকলে ডাইরেক্টলি লিখতেই পারো। চেবানো কথাটাকে সরাসরি জায়গা দিলাম, হতেই পারে, কোনো আপত্তি নেই। এটা একটা জায়গা। স্যার কি হতে পারে? তাহলে তুমি একবার লিভ করে আবার জয়েন করো, দেখতে পাবে। ঠিক আছে চলো আশা করি এটা বুঝতে পারলাম কি বলতে এটা হতে পারে। এবার আরেকটা জায়গায় কি হতে পারে? এই যে একটা খুব ফেমাস ইডিয়াম আছে, তোমরা পড়েছো, বাট জায়গা মতো প্রয়োগটা করতে পারলে। এই রিমিনিসিং কথাটাকে আমি অন্যভাবেও নিতে পারি। হ্যাঁ বলছি, নস্টালজিয়া কথাটা ব্যবহার করতে পারি। নস্টালজিয়া এখানে আছে, কিন্তু নস্টালজিয়া কথাটাকে তুমি ব্যবহার করবে কি করে বলো? ধরো না, ওটা মানে স্মৃতিচারণ। হ্যাঁ, স্মৃতিচারণ করা। এবার এখানে ইউজটা কি করা না, ঠান্ডা মাথায়। স্মৃতিচারণ বা চারণ ঠিক না। নস্টালজিয়া কথাটা মানে হচ্ছে পুরনোর প্রতি প্রেম, মানে ইটস আ কাইন্ড অফ অ্যাট্রাকশন টুয়ার্ডস দ্য ওল্ড। ঠিক আছে, সেটাকে বলছি নস্টালজিয়া। এবার তুমি বড় জোর কি লিখতে পারো? বকুল নস্টালজিয়ায় আক্রান্ত হয়েছিল, এইটুকুই বলা যেতে পারে। ধরো নস্টালজিয়াকে যদি ইউজ করে তাহলে কি লিখবে? হ্যাঁ বলো, কি বলছো? বকুল ফেল্ট নস্টালজিয়া। ফেল্ট মানে অনুভব করছে। ফেল্ট বকুল ফেল্ট নস্টালজিয়া। ধরো এটা লিখলাম। এই যে আমি যেটা বললাম ঠিক সেই ব্যাপারটা, এগুলো তিনি নস্টালজিয়ায় আক্রান্ত হয়েছিলেন, অর্থাৎ সোজা কথায় তিনি নস্টালজিয়ার মধ্যে ছিলেন, তিনি নস্টালজিয়া অনুভব করছিলেন। হলো কিন্তু তাতেই স্মৃতিচারণ করা সেই ব্যাপারটা অতটা এলো না। ব্যাপারটা বুঝতে পারলে? ধরো তার বদলে তোমরা এগুলো জানো, আমি জানি। ধরো কেউ যদি লেখে আমি ফার্স্ট পার্টে ধরে নিলাম while chewing a slice of mango pickle, এটা আছে ধরে নিলাম।
ফার্স্ট পার্টে ধরার পর তারপর লিখলাম না সরি while তো আগেই আছে এটা লাগছে না আগের পার্টটা রয়েছে while chewing a slice of mango pickle এটা করা যেতে পারে বকুল stuck into nostalgic thoughts of her childhood করা যেতে পারে আমি এক্স্যাক্টলি এই এখানে যে এই যে ব্যাপারটাকে সরাসরি লিখেছে স্মৃতিচারণ ওখানে ঢুকতে চাইছি একদম ওখানেই হিট করতে চাইছি এটা লিখতে পারি যে বকুল was musing upon এই যে musing upon কথা বললাম এই মিউজ আপন হচ্ছে ওই বিষয়টাই এই একদম খোদ স্মৃতিচারণ করা একদম মানে যে ওয়ার্ডটা চাইছে সেটাই এবার তোমরা যেমন বলছো he was lost in nostalgia felt nostalgia এই যে এই বিষয়গুলো আসতেই পারে নস্টালজিয়ার মধ্যে পুরনো প্রীতি আর স্মৃতিচারণের মধ্যে যে বিষয়টা আছে তাতে হালকা তফাৎ রাইট আর কি লেখা যেতে পারে ধরো এটাও বলতে পারি যে আমি যেমন বললাম he was musing upon his old memories musing upon his old memories করা যেতে পারে এর বাইরে আর কি হতে পারে আমি এখানে লিখছি যে বকুল was chewing the cud of his old to not sorry childhood memories আমি কি লিখলাম বকুল was chewing the cud of his childhood memories chewing cud C-U-D cud মানে কি ওই এক স্মৃতি রোমন্থন করা জাবর কাটা বলি না এই যে কাড C-U-D কাড এই কাড মানে হচ্ছে জাবর যেমন গরু যেমন করে আর কি মুখের মধ্যে খাবারটা নিয়ে ঢুকিয়ে রাখে গলা কম্বলে তারপর থেকে ওটাকে বার করে চিবাতে থাকে তো এই যে অ্যাক্টিভিটি এখান থেকে আজ ইডিয়ামটা জন্ম নিল দ্যাট ইজ chewing the cud রাইট তাহলে এইভাবে আমি লিখতে পারি এবার খেয়াল করে দেখো নূপুর লেখা পাঠাচ্ছে ওকে ফাইন বাকি পয়েন্টে আমি যাচ্ছি আগে দেখে নাও যে এই পয়েন্টগুলো প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়ে গেল কিনা যে উইথ অল ভ্যারাইটিস তাহলে এইভাবে আমি প্রত্যেকটা লিখতে পারি যে কোন একটাকে ইউজ করে লেখা যেতেই পারে এবারে পরের পার্টটায় যাব আমার নেক্সট পার্টটায় চলে যাব যেমন আমার নেক্সট পার্টে যখন লেখা শুরু হচ্ছে বাংলাটা আমাদের কাছে পরিষ্কারই আছে কোনো প্রবলেম নেই এখানে কি লিখছে অকস্মাৎ তাহার নজর পড়িল খেজুর গাছের ডালে আটকাইয়া পড়া ঘড়িটি রাইট তো এটা লিখতে গিয়ে একটু বাংলাটা খুব ভালো করে নজর করা দরকার আছে ঝুমুর কিছু বলবে একটু ওয়েট করো আমি আগে যাদের লেখাটা এসেছে তাদের পড়ে নি যেমন এখানে বলছে দেবজ্যোতি লিখেছে suddenly a kite entangled in the branches of স্যার বলছি লেখাটা একটুখানি নিচু করুন বাংলাটা একটু দেখুন আচ্ছা রাইট দেবজ্যোতি লিখছে suddenly a kite entangled in the branches of the date palm tree caught his eyes এতে সিনট্যাক্সের প্রবলেম আছে তার সাথে যে প্রবলেম আছে সেটা হচ্ছে সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট ব্যাপারটা ভালো করে বুঝি এই যে অকস্মাৎ তাহার নজর পড়িল খেজুর গাছের ডালে আটকাইয়া পড়া ঘড়িটি দেবজ্যোতি লিখলো suddenly kite entangled in the branches of the date palm tree হঠাৎ করে একটা ঘড়ি আটকে গেল রাইট মানে জড়িয়ে পড়লো entangled in the branches of the date palm tree তা তো নয়
এই যে হঠাৎ করে ঘড়িটা আটকে পড়েনি, হঠাৎ করে তার দৃষ্টিটা পড়েছিল। দুটোর মধ্যে তফাৎ হচ্ছে। আশা করছি যারা যারা শুনছো তারা প্রত্যেকে ছোট ছোট করে নোট করতে করতে যাচ্ছে। তাহলে এটাকে এইভাবে লেখা যাচ্ছে না, তারপরে লিখেছে caught his eyes, তার চোখে পড়ল। তো caught his eyes এটাকে অন্যভাবে লেখা যেতে পারে, সেটা আমি আসছি। কথাটার মধ্যে একটু অন্য সমস্যা আছে। নূপুরের লেখায় কি লিখছে? Sudden his eyes, মানে suddenly লিখতে চেয়েছিল, এটা আমি সিলি মিস্টেক বলে ধরে নিলাম। Suddenly his eyes fall on a kite। আচ্ছা, fall on কথাটাকে লিখেছে প্র্যাকটিক্যালি। যাই হোক, ঠিক আছে, আমি পরপর করতে যাই। fall কথাটাকে আমি লিখবো কেন? fall তো প্রেজেন্ট টেন্স, আমাকে লিখতে হবে fell। আচ্ছা, his eyes fell on a kite which is stuck, which was stuck in a branch of palm tree। তাহলে এটা আরো বেটার। নেক্সট আমি লিখলাম রাইট। ওকে, নিপুর লেখাটা একটু রাখি। এখানে আমি যেটা পেলাম সেটা হচ্ছে his eyes ফলের জায়গায় এখানে ফেল হবে, ফেল আপন লিখতে পারলে আরো ভালো। ঠিক আছে, ফল অন বা আপন দুটোই হয়। ফল আপন a kite। which কথা তুমি লিখলে আমি এখান থেকে which কথাটা সরিয়ে দিলাম, লেখার প্রয়োজন নেই। ডাইরেক্টলি এটা বোঝাবে। So his eyes fall upon a kite stuck। ঠিক আছে, stuck on the branches of লিখেছো। আমি stuck লিখলাম to the branches of। to the branches, right? To the branch of a date tree বা a palm tree। date palm tree লিখেছো না লিখেছো চলে। ক্লিয়ার? তাহলে এই যে এক্সপ্রেশনটা হলো, আমি সেটা যেটুকু বার করলাম এটুকু যথেষ্ট। দেখতে পাচ্ছি। নেক্সট নাও পুরাণ লিখছে। Suddenly he noticed a kite which was stuck on the branches on the branch of date tree। তো লেখার মধ্যে প্রবলেমটা কোথায়? Suddenly he noticed a kite which suddenly he noticed a kite, হঠাৎ করে সে একটা ঘড়ি দেখলো যেটা আটকে ছিল। লেখার মধ্যে সমস্যা নেই, কিন্তু এই লেখাটাকে সরাসরি আমি এভাবে লিখলে বেটার, যেটা এই মাত্র লিখলাম। তার দৃষ্টি আটকে গেল। তো এটা লেখার মধ্যে যে মজাটা আছে, যে ভাবটা এখানে আছে, আমি সেটাকে নোটিস বললে গ্রামাটিক্যালি হয়তো ভুল হয় না, কিন্তু সেই মজাটা পাওয়া যাবে না। রাইট? তার চোখ আটকে গেছিল। রাইট। আমি আশা করি বুঝতেই পারছি কি বললাম। এইটুকু নিয়ে সমস্যা হবে না, পরেরটাই যাবে। দুর্বা কি লিখছে? Suddenly a kite that was stuck in the branch of a tree has come into his view। Fine। তোমরা প্রত্যেকেই প্রেজেন্ট কেন করলে আমি বুঝতে পারলাম। আমি প্রথম দিনই বলেছিলাম যখন আমি এই জাতীয় প্যারাগ্রাফ দেখব, আমাকে প্রথম ডিটারমাইন করতে হবে হচ্ছে নেচার অফ টেন্স, অর্থাৎ কি টেন্সে প্র্যাকটিক্যালি আমি পাচ্ছি, এটা কিসে আছে। প্রথম কথা, আমরা যেভাবে এটাকে পেয়েছি এটা কিন্তু কোনো বুঝতেই পারছি লাইভ কমেন্ট্রি না, যে একটু আমের চাচি বাইতে বকুল বাল্যকালের স্মৃতি রোমন্থন করিতেছিল, এটা কি পরিষ্কার বলছে করছিল, তাহলে এটা স্বাভাবিকভাবেই পাস্ট লেখাটা সমীচীন। তাহলে ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দ্য ক্যান্ডিডেট is supposed to write in past tense। তাহলে সেখানে প্রেজেন্ট হাইলি অবজেক্টিভেবল প্রথমে দেখি বাদ দিয়ে দেবে। তো এটা একটু খেয়াল রাখবে দুর্বা। তো সাডেনলি a kite that was stuck, এটা লিখতে পারি গ্রামাটিক্যালি কারেক্ট, আমার তেমন কিছু বলার নেই।
ঠিক আছে that came into his view বলা যেতে পারে, অসুবিধা নেই। all of a sudden হবে স্যার প্রীতি 100% তুষার suddenly her eyes fell up like kites তা কিনা যেমন লিখলাম সেটাই লিখেছে, ফাইন। পৌলমী লিখছে all at once, খুব ভালো এক্সপ্রেশন হয়েছে। এই মোটামুটি all on a sudden, all at once, আমি যদি এইভাবে এগুলোকে চেঞ্জ করতে থাকি তাহলে লেখার বোর্ডটা চলে যায়, রাইট? So all at once her vision fell on a kite, stuck, আবার ইজি কেন তোমাকে খেয়াল রাখতে হবে, স্টিক থেকে স্টাক কথাটা এসেছে, তাহলে ইজি কেন যোগ হলো? stuck on a branch of a tree, মানে সরি a dead tree বা dead palm tree, stuck হবে, আমি আর ভুল করে ইডি লিখে দিয়েছি। যাই হোক, ঠিক আছে, এগুলো মিস্টেক হিসেবে আমি ধরবো, দেবনি না। suddenly he noticed লেখা যাচ্ছে না, other guys stuck on branch, বাকিটা একই আছে, ফাইন দেবলি না, stuck হবে, ভেরি গুড। তাহলে আমরা বুঝতে পারলাম এখানে এভাবে লেখাটা যাচ্ছে, তাহলে একটা আমি এভাবে সেট করলাম, রাইট? এবার ধরো আর কি হতে পারে, অন্য কিভাবে লেখা যেতে পারে? ধরো কেউ লিখছে যে all on a sudden ভালো করে দেখবে, লেখাগুলো নিজে লিখতে থাকবে, তাহলে আশা করবো বেটার হবে। all on a sudden হার বা হিজ যে কোনো একটা, his penetrating stare stuck at the seized kite. On the branch of a dead tree. দেখো আমি যেটা লিখলাম ক্লিয়ার আছে কি, মানে সবাই পড়তে পারছো কিনা এই ব্যাপারটা একটু দেখে নেব। যদি না পড়তে পারো আমাকে বলো, আমি আরেকবার বলছি। all on a sudden his penetrating stare মানে হচ্ছে যে দৃষ্টিটা ফিক্স থাকে, হা করে তাকিয়ে থাকে, এরকম একটা ব্যাপার থাকে। তো আমি স্টেয়ার লিখতে পারি, অন্য যে কোনো কিছু লিখতে পারি। his penetrating stare by her penetrating stare stuck at the seized kite, আটকে পড়া ঘড়িটার দিকে। এখানে seized কথাটাকে ইউজ করা হলো, রাইট? on the branch of a dead tree, পরিষ্কার এভাবেও চলতে পারে। তাহলে প্রত্যেকটা শব্দ কেন ব্যবহার করেছি সেগুলো ক্লিয়ার হচ্ছে। আচ্ছা বেশ, এটাও লিখতে পারি। all at once আমি প্রথম টুকু একই ধরলাম, তারপর ধরো লিখলাম যে fill upon কথাটা লেখাই যায়, ওটা তোমাদের সঙ্গে আগেই আলোচনা করলাম। His fixed gaze was arrested by a kite. His fixed gaze was arrested by a kite. Stuck at তারপরে যা আছে নরমাল। এখানে যদি করি স্ট্যাক এট দ্য, আমি বলতে পারি যে স্ট্যাক এট দ্য। সবাই যদি ব্রাঞ্চ লিখে টুইক কথা লিখতে পারি, অসুবিধা নেই। টুইক অফ এ palm tree. Fine.
টুইক কেন লিখলাম? আমি বাও লিখতে পারি, টুইক লিখতে পারি। এই যে টুইক, বাও, এই যে কথাগুলো লিখছি, এগুলো সমস্ত গাছের ডাল, এটা বোঝাতে ব্যবহৃত হয়। তাহলে হার্ট ফিক্সড গেজ, এই যে স্থির দৃষ্টি, আটকে গেল। রাইট। was arrested by a kite stuck at a twig of a palm tree. তাহলে লিখতে আমার লেখার মানটা আস্তে আস্তে এরকম জায়গায় পৌঁছবে। আমি পাম ট্রি কেন হবে? পাম ট্রি হবে কেন? ডেড ট্রি যা খুশি লিখতে পারে। ডেড পাম ট্রি এরকম লিখবে না, শুনতে খুব খারাপ শোনায়। ধরো পাম ট্রি আর ডেড ট্রি, বা তোমরা যেটা আমাকে লিখে পারেন তিনটে শব্দ ইউজ করেছো, সেটা করবে না করতে পারলে ভালো হয়। তো খেজুর গাছ ডেড ট্রি বলা যেতে পারে, পাম ট্রি ডাইরেক্ট বলা যেতে পারে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। হ্যাঁ বলো কি বলছো? আরেকজন কে বলছিলে? হ্যাঁ স্যার, আমি লিখেছি suddenly his eyes was caught at the kite which was stuck to the branch of a plum tree. ঠিক আছে, পাম ট্রি অসুবিধে নেই, কিন্তু আমার বক্তব্য হচ্ছে সেই লেখাটাকে এখানে আমি লিখলাম। এই তিনটে লিখেছো কি? যে তিনটে আমি এখানে লিখেছি। হ্যাঁ স্যার লিখেছি। রাইট। এবার সেখানে এটার দিকে সরে এসো, অর্থাৎ সেই লেখাটা গ্রামাটিক্যালি ভুল নয়, কিন্তু সেটাকে একটু ম্যাচিউর করা, সেটাকে আর কিভাবে লেখা যেতে পারে। রাইট। তো আইজ কট, কোনো সমস্যা নেই, কিন্তু কটের জায়গায় যদি আমি এভাবে লিখি আইজ ফেল আপন, এখানে দৃষ্টি, তো এই দৃষ্টিটাকে আমি অন্যভাবে কোথাও স্টেয়ার লিখলাম, পেনিট্রেটিং স্টেয়ার, কোথাও লিখলাম ফিক্সড গেজ, এরকম ভাবে যে লেখা, সেটাও ট্রাই করা যেতে পারে। আটকে পড়া, ঘুরি, এখানে সিজড কাইট কথাটা বলা হলো। ঠিক আছে, সহজেই লেখা যেতে পারে, এবং এগুলো ছোট ছোট করে তুলে নেওয়া, যাতে আমার পরবর্তীকালে কোনো কিছু লেখা করা না বা বাজেয়াপ্ত করা না। সিজড মানে এক্স্যাক্টলি, সিজড মানে হচ্ছে কনফিসকেট, আর এখানে সিজড মানে কি? কেন হচ্ছে এটা? দু জায়গায় খেয়াল করো, আমি একটাই বললাম সিজড কাইট। তো এখানে মানে খেজুর গাছ তো ঘুড়ি বাজেয়াপ্ত করে না, এখানে সিজ মানে হচ্ছে আটকে যাওয়া। ঠিক আছে, অর্থাৎ সিজ কথাটাকে লিখছি এখানে কি অর্থে? আটকে পড়া অর্থে। যেমন ধরো আমি লিখলাম এখানে অ্যারেস্টেড। তো অ্যারেস্টেড কথাটার মানে কি? ঘুড়ি তো গ্রেফতার করবে, এরকম হয় না, এটা বিজ্ঞানের ল্যাঙ্গুয়েজ নয়। এখানে যেটা কি লেখা রয়েছে, হিজ গেজ ওয়াজ অ্যারেস্টেড, মানে হিজ গেজ ওয়াজ কট। ধরো আমি যদি বলি কট মানে তো ধরা, তাহলে ধরা কেন হবে? ব্যাপারটা বোঝা যাচ্ছে? হ্যাঁ, এক মিনিট। ধরো অ্যারেস্ট কথাটাকে তো নানা ভাবে লেখা যেতে পারে। ধরো কেউ লিখলো যে আমি এভাবেও লিখলাম যে his eyes were arrested by his vision, were arrested, sorry was arrested by the glamorous lady। এই যে কথাটা লিখলাম, তাহলে তার দৃষ্টি ওই দিকে সরে গেল, সেই গ্ল্যামারাস লেডির দিকে তার চোখ সরে গেল। তাহলে এখানে কি গ্রেফতার করা রইল? আক্ষরিক অর্থটা হয় না। ঠিক আছে, তাহলে আশা করি এগুলো বোঝাতে পারলাম। অন্য লেখার ক্ষেত্রেও কিভাবে এই লেখাগুলো প্রয়োগ করা যায়। চলে আসি পরেরটাতে। আরেকজনকে কিছু বলতে যাচ্ছিলে? হ্যাঁ স্যার, বলছিলাম স্যার একটা লাইন লিখেছি, এ স্টাকিং কাইট অন আ ডেড ট্রি ওয়াজ কট আপ বাই হিজ আইজ। was caught up by his eyes।
was caught up by his eyes. Now was caught up কি করে হবে? ভালো করে তুমি ব্যাপারটাকে উল্টো করে লেখার চেষ্টা করছো, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু was caught up কি করে হবে? তুমি সাবজেক্ট কি বলো 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 সেন্টেন্সটা পড়ো। A stalking kite on dead tree was caught up মানে কি? তাহলে এই স্টাকি কাইট, এই যে আমরা কথাটা বলছি, প্রথম কথা মনে রাখবে স্টাক থেকে স্টাকি হয় না, স্টিক থেকে স্টিকি হয়। অর্থাৎ আমি অরিজিনাল যে ফর্ম আছে সেটা কথা স্যার স্টাকিং মানে হচ্ছে যে হ্যাঁ স্যার স্টাকিং। আচ্ছা আমি স্টাকি না ঠিক আছে, অসুবিধা নেই, স্টাকিং হ্যাঁ না ঠিক আছে, না সেটা ঠিক আছে, সেই ওয়ার্ডটা হয় স্টাকিং হয়, সেটা হতে পারে স্টাকিং কাইট। তাহলে এটা যদি আমার সাবজেক্ট হয় স্টাকিং কাইট, তাহলে was caught up অর্থাৎ স্টাকিং কাইটটা caught up হয়েছিল, তার দৃষ্টিটা নয়, মানেটা তো চেঞ্জ হয়ে গেল। ক্লিয়ার? ঠিক আছে। অর্থাৎ আমার যতটুকু ভ্যারাইটি এখানে করা ছিল আমরা করে ফেলেছি এবং ব্যাপারটা আমাদের পরিষ্কার হয়ে গেছে। So let us move to the next sentence. আমরা এখানে কি পাচ্ছি দেখে নেব। পরেরটা পরিষ্কার লিখছে, সে ভাবিল আহা যদি বাল্যকালের ন্যায় ক্ষমতা থাকিত তাহলে ছুটিয়া গিয়া ঘুড়িখানা পাড়িয়া আনিতাম। পরিষ্কার লিখেছে এবং কোটের মধ্যেই রেখেছে। দারুণ জিনিস, এই যে কোটের মধ্যে রাখলো সবচেয়ে বড় ব্যাপার কোটের পরের পার্টটা। উপরওয়ালা কেন যে বয়স বাড়িবার সহিত শরীরের তেজ কমাইয়া দিল, এক্সক্লামেশন আছে এখানে। আরেকটা জিনিস টেস্ট হচ্ছে, সেটা আমি পরে দেখে নেব। আগে এইটুকু দেখে, আহা যদি বাল্যকালের ন্যায় ক্ষমতা থাকিত, সাবজাংটিভ মোড, তাহা হইলে ছুটিয়া গিয়া ঘুড়িখানা পাড়িয়া আনিতাম। প্রথম যার লেখা আমি পেয়েছি সেই লেখাটায় কনসেন্ট্রেট করি। প্রথমে কি লিখছি? দেবজ্যোতি লিখেছে, সেটাকে আগে আসি। He thought, এই যে প্রথমে লিখলো সে ভাবিল, রাইট? তারপর লিখছে এখানে একটু তাড়াহুড়োর মাঝখানে করেছে বলেই হয়তো ও অর্থাৎ এখানে এই যে শুরুটা ইন্টারজেকশনটা কারেক্ট লিখছে। Had I been so agile like I was in my childhood, I would surely catch the kite from the tree. অনেকগুলো জায়গায় প্রবলেম আছে, যে জায়গাগুলো প্রবলেম আছে আমি পয়েন্ট আউট করছি। এই যে আমার ইন্টারজেকশনটা যে ও আছে, এটা নিয়ে আমার কোনো ডাউট নেই। অর্থাৎ এটা আমি লিখতেই পারি, এটা ঠিক আছে, এটুকু ঠিক আছে। তারপরে কি কোটের মধ্যে থাকবে, সেটা নিয়েও কোনো ডাউট নেই। তারপরে লেখা শুরু হচ্ছে, সেখানে লিখছে এই যে had I been so agile like I was in my childhood, I would surely catch. এখানে আবার লেখার বিষয় আছে, surely catch কথাটাকে লিখেছি। দেখে নি, I would surely catch that kite from the tree. That kite from the tree. ভুলের জায়গাগুলো প্রথমে চিহ্নিত করি। Had I been so agile কথাটার মানে হচ্ছে swift। তো এখানে লিখেছে বাংলায় যদি ব্যাপারটাকে একটু রেখে নি, তাহলে ব্যাপারটা খুব পরিষ্কার। আহা যদি বাল্যকালের ন্যায় ক্ষমতা থাকিত, ঠিক আছে আমি অ্যাজাইলটাকে রাখতেই পারি, যে আমাকে একটা সাবস্টিটিউট হিসেবে এখানে রাখা হয়েছে অ্যাজাইল। আমি যদি বাল্যকালের মতো সুইফট থাকতাম, ফটফটে থাকতাম,
এটা সরি চটপটে থাকতাম লেখা যেতে পারে। অ্যাজাইল ছাড়াও এই যে আমার যদি ক্ষমতা থাকিত বা বাল্যকালের ন্যায় ক্ষমতা থাকিত, অ্যাজাইলটাকে অ্যাভয়েড করলে ভালো হতো। লাইক আই ওয়াজ ইন মাই চাইল্ডহুড, সরাসরি এতটা বিস্তারিত ভাবে লেখার প্রয়োজন নেই। ঠিক আছে, অর্থাৎ লাইক আই ওয়াজ এত বড় করতে গেলাম কেন? আমি তো বলতেই পারতাম যে মানে এভাবে বলতে পারেন, যেমন ধরো আমি যদি এটাকে এইভাবে রাখি যে হ্যাড আই বিন টু অ্যাজাইল, তোমার লেখাটা ধরেই বলছি, as in childhood, এভাবে লেখা যেতে পারে। রাইট। নেক্সট পার্ট, I surely catch, আমি পাস্টের কথা লিখছি, ইমাজিনারি পাস্ট, I would surely catch, আমি নিশ্চিত ভাবে অর্থাৎ আমি নিশ্চয়ই সেই ঘড়িটা পেড়ে আনতাম। এই পেড়ে আনা সেই ব্যাপারটা রইল না। আচ্ছা, উড আর উড হ্যাভ এর একটা বিস্তর তফাৎ আছে। উড হ্যাভ তুমি যদি লিখতে এবং তারপরে যদি পিভি3 রাখতে তার একটা পারফেক্ট হতো। আমি উডটাকে লিখছি আর উড হ্যাভটাকে লিখছি, ডিফারেন্সটা কোথায়? আমি যখন পাস্টে রেফারেন্স দিচ্ছি করতাম মানে করিনি, কন্ট্রারি টু দ্য ফ্যাক্ট, আমি যেটা বলছি এটা আদৌ করিনি, তখন এই উড হ্যাভ ডান, উড হ্যাভ গট এই ব্যাপারগুলো আসে। তো এই যে পাড়া অর্থে কি ব্যবহার করা যেতে পারে সেটা আমরা একটু আলোচনা করব। রাইট, ধরো আম পাড়া আর গাছ থেকে ঘুড়ি পাড়া, দুটো নিশ্চয়ই এক নয়। রাইট, দেখে নেব দেবজ্যোতি বিষয়টা আলোচনা হলো বিস্তারিত। নাও এখানে পরে আসবো। রাইট, দুর্বল লিখেছে না, দুর্বল লেখাটা হয়ে গেছে, দুর্বল পরে লেখা পড়েনি। নেক্সট লেখা তুষার লিখেছে। হ্যাঁ, এক করে পড়ে নেই, যারা আগে লিখেছে তাদেরটা আমি ক্লিয়ার করি। তুষার she thought বা he thought যে কোনো একটা। আচ্ছা, কোটের মধ্যে লিখছে if I was still young, প্রথম কথা হচ্ছে তুষার ঠান্ডা মাথায় ভাবো, তুমি যেটা লিখলে কত বড় ব্লান্ডার। প্রথম কথা এক, এই ও বা অর্থাৎ সোজা কথা ইন্টারজেকশন নেই, ইন্টারজেকশন এখানে লাগবেই, ইন্টারজেকশন মিসিং হলে হবে না। দ্বিতীয়ত হচ্ছে কি বিরাট ব্লান্ডার। আমি বলছি I was হয় নাকি, আমি কেস অফ সাপোজিশন লিখছি ঠিক আছে। if I was কি করে হয়, I were হবে তো, সেটা আমরা কবে থেকে পড়ে আসছি এই বিষয়গুলো। তাহলে I was অনেক বোঝাই। হ্যাঁ, এক্স্যাক্টলি। তাহলে I was লিখতেই পারি না। তাহলে if I was still young and agile তবুও চলবে। তাহলে where এর জায়গাটা এখানে লাগবে। if I were agile, if I were young, ঠিক আছে as in childhood। তারপরে লিখছো I would fetch that kite, I apostrophe D, মানে আমি ধরে নিচ্ছি তুমি I would লিখতে চেয়েছো, তাই I would না করে I fetched that kite সেটাও করতে পারি। অর্থাৎ আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইটা। so would have fetched, right। তাহলে এই জায়গাটা পরিষ্কার হলো, তুষার ক্লিয়ার হবে। নেক্সট প্রীতি লিখছে I have a strength like my childhood, বুঝতেই পারছো হয় না, সাবজেক্টিভ মোড, সেটা লেখার নিয়মই হচ্ছে প্রথমে কেস অফ পজিশন, যেমন if I had the strength of, এইভাবে লিখতে পারি। I have তো হতেই পারে না। আশা করি প্রীতি বুঝতে পারছো কি বলতে চাইছি। আচ্ছা, পেজটা সরে গেল, খেয়াল করো। if I had অবশ্যই থাকবে। if I had এটা রাখছি। the power কথাটা লিখবে না, নূপুর লিখেছে, প্রীতি লিখেছে strength একদম কারেক্ট। সরি
এটা লেখা যেতেই পারে, অবশ্যই কোড থাকছে আগে। ইফ আই হ্যাভ আ ফ্রেন্ড অফ চাইল্ডহুড, রাইট, আই শ্যাল ব্রিং দ্য কাইট, না আমি করতাম, নিয়ে আসতাম, আই উড হ্যাভ ব্রট দ্য কাইট। আশা করি বুঝতে পারবে। আচ্ছা, why does God reduce the strength of the body with increasing age? আচ্ছা, কেন যে ঈশ্বর এটা করে, এই লিখছে, সেটা লিখতে বলছে why does God reduce the strength of the body with increasing age? increasing age এর ব্যবহার পুরো ঠিক আছে, কেন যে ঈশ্বর করে এই যে আমি বুঝতে পারি না, সেটা তুমি why বলে যে লিখলে প্রবলেম হচ্ছে এখানে আমি why does বলে শুরু করে দিলাম, তাই এটা ইন্টারোগেটিভ হয়ে গেল, সেন্টেন্সটা ইন্টারোগেটিভ নয়। খেয়াল করে দেখো, একদম পরিষ্কার পেতে দেখতে পাবো। উপরওয়ালা কেন যে বয়স বাড়িবার সহিত শরীরের তেজ কমাইয়া দিল, ইন্টারোগেটিভ নয়, এক্সক্লামেশন রয়েছে। ঠিক আছে, যাই হোক দেখবো আস্তে আস্তে। নূপুর, হি থট if I had the power avoid করবে। পাওয়ার কি? পাওয়ার অফ চাইল্ডহুড, রাইট। দেখে নেবে as when I was child, as when লিখো না, তাহলে লিখো পাওয়ারটাকে ক্যান্সেল করে স্ট্রেংথ লিখো, I had strength when I was a child, এরভাবে লিখতে পারো, এত না বাড়ালেই ভালো। then definitely I would go to fetch the, I would go to কি করে হবে বাবা, এটা তো বাস্তব নয়। অর্থাৎ এখানে যখন ইমাজিনেটিভ তখন আমি লেখা স্টাইল দেখালাম, অর্থাৎ এইভাবে লিখতে হচ্ছে। সো would have fetched, right, পৌলমি। if I had the power of youth, অসুবিধা নেই, ইউথ এখানে লেখা যেতেই পারে, চাইল্ডহুড যদিও লিখলে বেটার হতো। then কথাটা লিখো না, দুজনেই দেন এনেছো, কমা দিলে যথেষ্ট দেনটা খুব খারাপ লাগে। I would have rushed there, wonderful, আমি নিজেও ইউজ করেছি, rushed there and taken away the kite, rushed there আর লেখার দরকার নেই, I would have rushed to take away the kite, right। তুমি যখন এতটাই লিখলে তাহলে এটা লেখো ঠিক যেমন আমি লিখেছি সেকেন্ড পার্টে, যে I would have rushed to take off the kite, right। এটাও লিখতে পারে। তুমি যখন এতটাই লিখলে এভাবে লেখো। স্যার টেক অফটা ওই এরোপ্লেন, হ্যাঁ হ্যালো স্যার, বলছি যে টেক অফটা মানে ফ্রেজাল ভার্বটা ওই প্লেনের নিচে নামা এই ক্ষেত্রে ইউজ হয় না? হ্যাঁ একদম ঠিক, টেক অফ ইউজ করাই যায়। আচ্ছা ঠিক আছে। যেমন ধরো গো থ্রু কথাটা আমরা মানে কি জানি, গো থ্রু কথাটার মানে তোমার তো রিড করা পড়া। হ্যাঁ রিড, আবার গো একদম, আবার গো থ্রু কথাটা ধরো মানে গো থ্রু দা, আমি ধরে নিচ্ছি যে হাফ ওপেন ডোর, এই যে কথাটা বলছে, তাহলে এই হাফ ওপেন ডোরের মাঝখান থেকে চলে গেল, সেটা বলতে আমি এটাকে ইউজ করতেই পারি। ঠিক আছে, এভাবে হতে পারে, বাট টেক অ্যাওয়ে ঠিক আছে, অসুবিধা নেই। চলো ক্লিয়ার করতে পারলাম, লেখাটা ভালো হয়েছে, অপেক্ষা বেটার। আচ্ছা ফাইন। নেক্সট লাইফ চাইল্ডহুড ব্রিং ডাউন টু ফাইন, নতুন কিছু নেই, দেবলিনা লেখা পৌলমি, থট অফ আই হ্যাভ রাইট, এখানে কি হয়েছে, নার্গিস লেখাটা থট অফ আই হ্যাভ এনার্জি কথাটা লিখো না, আমি অন্য শব্দ ব্যবহার করতে পারি, বাট নট এনার্জি। লাইক মাই চাইল্ডহুড, আই উড ডেফিনেটলি গো অন, ভুলটা সবারই একই জায়গায় বুঝতে পেরে গেছে। হি এক্সক্লেইমড, if I had a power like my childhood, না লেখাই ভালো, I would have picked up the kite
বাই রানিং লিখো না, ছুটে নিয়ে আসতাম। বাই রানিং কতটা অ্যাবসার্ড শোনাচ্ছে। নেক্সট পৌরাণিক লিখে নে। সাপোজ আই হ্যাড না, এভাবে লেখা হয় না, আই উড হ্যাভ সাপোজ দিয়ে লেখা হয় না বাবা। বাকিটা লেখার মধ্যে যে প্রবলেম একই রকম, আর সুমনের লেখার মধ্যেও একই সমস্যা। এবার বিষয়টা আসি, ধরো এই লেখাটাই চলছে, আই উড হ্যাভ রাশড টু ব্রিং দ্য কাইট ডাউন লেখা যেতে পারে। তাহলে আই উড হ্যাভ রাশড, তারপরে কি লিখছি, টু এই যে পেড়ে আনা, টু ব্রিং দ্য কাইট ডাউন দিব্যি লেখা যেতে পারে। ফার্স্ট টুকু আমরা বলেছি। এবার ধরো এটাকে খুব সুন্দরভাবে কেউ গুছিয়ে লিখতে চাইছে, সো হ্যাড আই গ্যাদার্ড লিখতেই তো পারি, রাইট? দ্য স্ট্রেংথ অফ, রাইট। এখানে আমি কথাটা লিখো না, ভালো লাগছে না শুনতে একদম। had I gathered the strength of childhood, ডাইরেক্ট লিখো, ক্লিয়ার? তারপরে জয়েন করে দিচ্ছি এভাবে কমা দিয়ে, জাস্ট I would have rushed to bring the kite down। বুঝলাম, এটা লেখা যেতে পারে। আর কি হতে পারে? স্ট্রেংথের জায়গায় তুমি স্ট্যামিনা করে দাও, এটাও হতে পারে, রাইট? বাস, এর আর খুব বেশি প্রয়োজন আমার হবে না। এবার লাস্ট পার্টটা যেটা নিয়ে আমরা বলছিলাম, আমাকে একটু বলো তো, কোটটা কি এখানে শেষ হয়ে গেল? অর্থাৎ এই অবধি কি কোট, নাকি এর পরেও কোট কন্টিনিউ করবে? কোট শেষ হয়নি এক্স্যাক্টলি, যেটা প্রীতি পুরোটাই কোট, যেটা প্রীতি ও লেখাতে মেনটেন করেছে দেখলাম। Why does God reduce strength of the body with increasing age? এটাও কিন্তু থাকবে। তুমি বলতে পারবে, আমাকে যুক্তি দিতেই পারো, কেন স্যার এখানে তো লেখাতে কোটটা এখানেই শেষ করে দিয়েছে, উপরওয়ালা কেন যে বয়স বাড়িবার সহিত শরীরের তেজ কমাইয়া দিল, এটা তো কোটের মধ্যে নেই, কিছু যায় আসে না পাবে। তোমাকে বাংলাটা পড়ে, বাংলায় সবসময় কোটের ব্যবহার হয় না, উদ্ধৃতি ওভাবে ইউজ করা হয় না অনেক সময়তেই, ইংলিশে করতেই হবে। ধরো কেউ জায়গায় কেউ একটা লিখলো, কোন একটা কথা বলতে বলতে যে তিনি বললেন, বলে লিখলো, হা ঈশ্বর একই হইল আমার। তো এই যে বলছে হা ঈশ্বর একই হইল আমার, কোট দেয়নি কিন্তু, লিখে আবার পরের সেন্টেন্সে চলে গেল। আরে এটা তো স্বগতোক্তি, কোট তো দিতেই হবে। এই যে বলছে উপরওয়ালা কেন যে বয়স বাড়িবার সহিত শরীরের তেজ কমাইয়া দিল, এটা কাকে বললো? সে নিজেই তো নিজেকে বললো, তার মানে স্বগতোক্তি তো কোটের মধ্যে থাকতে বাধ্য, রাইট? তো উদ্ধৃতির ব্যবহারটা এখানে প্রায় মাস্ট, তো সেটা যেন আমরা ভুলে না যাই। আচ্ছা, এখানে লেখার মধ্যে অন্য জিনিস আনতে হবে, ওভাবে লিখলে হবে না। দেবজ্যোতি বোধহয় এটাও লিখেছে, আমি একবার দেখে নিয়েছি দেবজ্যোতির লেখাটা, ও শুরুতেই ওটা ক্লিয়ার করে দিয়েছে যতটুকু লেখা ছিল। Why did God make me so clumsy as I grew old? আচ্ছা, বেশ কিছু শব্দের আরবিট্রারি ইউজ হয়েছে, ও ইচ্ছেমতো ব্যবহার করেছে, কিন্তু ওটা ওইভাবে হয় না ব্যবহার। যেমন আমি যদি বলি, এখানে শুরুটার ভুলটা কোথায় সেটা একটু বলি। Why did God make me so? Why did God make me so clumsy? বাকিটা আমি লিখছি না, as I grew old। আচ্ছা, লেখাটা প্রচন্ড দরকার, লিখতে হচ্ছে বাধ্য হয়ে। কোটের মধ্যে থাকবে, ভুলের জায়গা অসংখ্য। Why did God make me? আসছে না, ইন্টারোগেটিভ সেন্টেন্স নয়, এটার মধ্যে একটা আক্ষেপ রয়েছে।
at a sense of repentance, regret, যে কেন যে ঈশ্বর এরকম করে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শারীরিক ক্ষমতা কেন কমিয়ে দেয়, একটা কমপ্লেন আছে ঈশ্বরের প্রতি। সেটা লিখতে গেলে আমি এভাবে লিখতে পারি না, রাইট? ইন্টারোগেটিভ সেন্সে লেখা যাবে না। নেক্সট, as I grew old, হয় নাকি কোটের মধ্যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে গ্রিউ কি করে হবে, রাইট? তাহলে এই জায়গায় প্রবলেম আছে, তো ওভারকাম করা যায় কি করে, বিষয়টাকে আমি কি করে লিখতে পারি? এইবার দুর্বা লিখেছি, জায়গাটা অনেকটাই আকার তুলে নিয়ে এসছে। এক্স্যাক্টলি, ভেরি গুড। Don't know why, এই যে আমি জানি না কেন। So don't know why is the expression যেটা দুর্বা এতক্ষণে এক্সাক্ট জায়গাটায় এসেছে। আচ্ছা, এই যে কেন যে শরীরের তেজ কমিয়ে দেয়, বা এইটা দেখে কেন যে বয়স বাড়ে শরীরের তেজ কমাইয়া দিল, রাইট? It is complex. So don't know, এখানে why God has reduced the strength of the body with increasing age. Almost correct. যেটা চেয়েছিল সেটাই প্রডিউস করেছে, এবং অবশ্যই এক্সক্লামেশন আছে। দুবার এই লেখাটা ঠিকঠাক। এবার ধরো এখানে আর কি চেঞ্জ করা যেতে পারে? অনেকেই বলবে স্যার ডোন্ট নো হঠাৎ করে অক্সিলারি ভার্ব দিয়ে এরকম করে সেন্টেন্স শুরু হয় নাকি? একটা সাবজেক্ট আসবে তো আই ডোন্ট নো দিতে পারো, কিন্তু কলোকিয়াল ল্যাঙ্গুয়েজে যখন কথা বলছে জানি না কেন, ওটাকে আই লিখলেই লেখাটা নষ্ট হয়ে যায়, হয় না। কথ্য ভাষা ট্রান্সলেট করতে দিয়েছে, মানে I should maintain the colloquial overtone of the language so that it sounds sweet. মাথায় রেখে সেটাকে করতে হচ্ছে। তাহলে don't know why আমি এটা করেছি, তো আমি লিখলাম don't know why, তারপর লিখছি কি Almighty has taken away the luster of youth with age. লিখে নেন। আমি ব্যাপারটা একই রাখলাম, কিন্তু একটু অন্যভাবে। খুব ভালো লেখা হয়েছে দুর্বা, এক্সপেক্টেড ছিল না কিন্তু করেছে। So don't know why God has reduced ও লিখেছে, আমি দিলাম জাস্ট গডের জায়গায় অলমাইটি লিখছি। এই যে উপরওয়ালা কথাটা বলেছে, so Almighty has taken away the luster of youth, এই যে তেজ কমিয়ে দিল, the luster of youth with age. Clear? with growing age লিখতেই পারো, তাতে কোনো আপত্তি নেই, বা এটাও লেখা যায়। don't know why Almighty has, বড় জোর লেখা যেতে পারে কি Almighty has deprived of, না deprived me লিখতে হবে, deprived me of youthful vigor with growing age। এইভাবে লেখা যেতে পারে। তাহলে এখানে বিষয়টা আমার কাছে আরো পরিষ্কার হলো। দেখে নাও যে জিনিসটা হলো ক্লিয়ার আছে কিনা। বলবে কারো বুঝতে প্রবলেম হচ্ছে কিনা। কিছু ঝুমুর আরেকটা লেখা দিয়েছে, he thought, oh if I would have juvenile like as earlyhood। আরে জুভেনাইল অ্যাডজেক্টিভ, জুভেনাইল কি সেটা তো লিখতে হবে, ঝুমুর।
মানে জুভেনাইল স্ট্রেন বলতে পারি, বা এখানে জুভেনাইল স্পিরিট লেখো, খুব সুন্দর শোনাবে। মানে এখানে ওই যে শৈশবের শক্তির কথা বলেছে, তাহলে যদি লেখো তাহলে লিখবে জুভেনাইল স্পিরিট, খুব সুন্দর শোনাবে। স্পিরিট নাউন, তাকে কোয়ালিফাই করছে কি? জুভেনাইল ওয়ার্ডটা এইবার গেছে জুভেনাইল স্পিরিট। আর্লিহুড এভাবে লিখো না, লাইক চাইল্ডহুড যথেষ্ট। আই হ্যাড টেকেন অফ ইট, ফাইন। অ্যালাস, হাই, আচ্ছা ঠিক আছে, ও এটা জায়গায় অ্যালাস লিখতে যাইছো, অসুবিধা নেই। Why God lost Panna, এটা তো বুঝতে পেরে গেছে এতক্ষণে ভুলের জায়গাটা, ফাইন। She also expressed his thought with okay repentance that why একদম না বলমি, বেসিক ভুল এটা, মানে জাস্ট কেটে উড়িয়ে দেবে এই লেখাটা। তোমাকে লিখেছে উদ্ধৃতিতে, তুমি সেটাকে ন্যারেট করলে, লেখাটা দেখবেই না, জাস্ট পরীক্ষক চাইছে আমি ঠিক যেভাবে এক্সপ্রেস করেছি, মানে প্যারাগ্রাফে ঠিক যেভাবে এক্সপ্রেস হয়ে আছে তুমি সেভাবে লিখতে পারছো কিনা দেখতে চাইছি। এটা তো ন্যারেশন চেষ্টা, সেটা তো ফিল্মে হয়ে গেছে, ঠিক আছে। এই জায়গাগুলো ঠান্ডা মাথায় মেইনটেইন করতে হবে, রাইট। আচ্ছা চলো এবার দেখো বাকিরা বুঝতে পারছো কিনা, জিনিসগুলো ক্লিয়ার হলো কিনা, আদৌ বোধগম্য হলো কিনা। পরপর দেখবে, লিখবে লেখাটা অবশ্যই, কারণ আমি ইচ্ছে করে কোনো লেখা তোমাদের সঙ্গে আমি প্রেজেন্ট করিনি, এটা বদ অভ্যাস, ওটা থাকলেই আর কেউ লেখেন। ফলত আমি ইচ্ছে করে আজকের লেখাটা এভাবে রেখেছি। ক্লিয়ার? তাহলে বলতে পারলাম কতটা হার্ড ওয়ার্ক করলে সেই জায়গাটায় পৌঁছানো যায়। নার্গিস, ইয়েস কারেক্ট, বোঝানো গেছে। প্রীতি, বোঝানো গেছে। বিষয় দুর্ব, বোঝানো গেছে, ফাইন। আমি যেটা করবো বলবো, কারেক্ট, বুঝেছি। আমার টার্গেট হচ্ছে একটু তোমাদের প্রফেশনাল লেভেলে পৌঁছে নিয়ে যাওয়া, তাই আমি এত মানে ভারী এক্সপ্রেশন রাখছি। একটু প্র্যাকটিস করো প্রতিদিন, পারলে প্রতিদিনই। বেশি তো টাইম লাগবে না, 15 মিনিট লাগবে, 20 মিনিট লাগবে। ভুললে কিন্তু লেখো, কোনো চাপ নেই। আচ্ছা, আমি একটা বিষয় তৈরি করার কথা ভাবছি, সেটা হচ্ছে যে এই যে লেখাগুলো হচ্ছে, যে এই বিষয়গুলো তোমাদের প্রত্যেক ইয়েতে যাচ্ছে, লেখাগুলো যাচ্ছে, তোমরা লিখছো। আমি এভরি 2 ডেজ একটা করে লেখা দেব। মানে আজকে একটা লেখা দিচ্ছি, দুদিনের মধ্যে লেখাটা জমা পড়ছে, সেই লেখাটার অ্যাসেসমেন্ট পেপার আমি দিয়ে দিচ্ছি, আবার দুদিন বাদে আরেকটা লেখা দিচ্ছি। মানে যাতে আমাকে নেক্সট ক্লাস আসার আগে অন্তত 3টে রাইটিং কমপ্লিট হয়ে যায়। এবার 3টে রাইটিং হয়তো সরাসরি সবার চেক হবে না, কয়েকজনের চেক হবে। আমি যে দেখতেই পেলে তোমরা যে লেখাগুলো পরপর দিচ্ছ, এখন আমি হাতে কলমে দেখালাম, সবার ভুল এক। অর্থাৎ প্রথম 2-3টে চেক করে নিলেই দেখবে ভুলগুলোর ধরন সব একরকম। তো এই যে লোকের একটা ধারণা আছে যে ইন্ডিভিজুয়াল চেকিং, মানে হাতে খাতা পড়লেই যেন মানে সব শুদ্ধ হয়ে গেল, তা তো নয়। প্র্যাকটিসটা নিজেকে করতে হবে। তো আমার প্ল্যান আছে, এটা যদি তোমরা বলো তাহলে আমি সেই অনুযায়ী এগোবো। এবার তোমরা বলো যে আমি যেটা বললাম, এই প্রপোজালটা মানে whether it is accepted। হ্যাঁ স্যার, এটা হলে খুব ভালো হবে। স্যার এভাবে ঠিক আছে, ফাইন। তাহলে আমি একটা কাজ করছি, আমি মিরাজের সাথে কথা বলে ওই টেলিগ্রামে একটা এমন ইস্যু করা যাবে, কারণ টেলিগ্রামে করলে সুবিধাটা হয় হচ্ছে আমার লেখাগুলো থেকে যাবে সব সময়। কোনো সময় আমি ইয়ে করতে পারছি না, অ্যাক্সেস করতে পারছি না, কোনো কারণে হয়তো আমার লেখাটা হলো না, পরে গেলে আমি লেখাটা পেয়ে যাবো। হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে সমস্যা দাঁড়ায়। তো সেটাই তাহলে ফিক্স হইলো। আমি এখন একটা লেখা পাঠাচ্ছি, লেখাটা তোমাদের সামনে আমি একবার প্রেজেন্ট করি, তোমাদের হয়তো বুঝতে সুবিধা হবে। আমার একটা প্রিয় লেখা, হ্যালো, রাইট। তাহলে এটাও হয়তো তোমার সঙ্গে থাকবে, হয়তো না মানে থাকবে, স্ক্রিনশট তুলে নিতে পারো, বাট আমি পাঠিয়ে দেবো। এটা হচ্ছে প্রথম 2 দিনের টাস্ক।
এটা লিখবে, তারপর আরেকটা টাস্ক যাবে, সেটা যে ট্রান্সলেশনে যাবে তার কোনো মানে প্রেসিও যেতে পারে, দ্যাট ডিপেন্ডস। আমার মনে হয় এভাবে এগোলে আমরা অনেক ভালো জায়গায় পৌঁছতে পারবো। আমার ব্যক্তিগত ধারণা, তোমরা কিভাবে ভাববে আমি জানি না, বাট আমার তো মনে হয় এটা ঠিকই আছে। ঠিক আছে, চলো আশা করছি সেই জায়গাটা তোমার কাছে ক্লিয়ার থাকবে। স্যার ক্লাস কি আজকের জন্য কমপ্লিট? হ্যাঁ, ক্লাস কমপ্লিট, এটা নিয়ে রাখছি। আর হ্যাঁ কিছু হোমওয়ার্ক, যে হোমওয়ার্ক গুলো থাকবে ওই গ্রুপে আমি অলরেডি 3 জন শিক্ষককে আমি অ্যাড করিয়ে দিয়েছি ওই গ্রুপে। তো যদি সবাই একসাথে সমস্ত কিছু দিয়ে দেয় তাহলে হয়তো মানে হোমওয়ার্ক গুলো বাছানোর ক্ষেত্রে, মানে যেটা বাছাই করবেন সেটার ক্ষেত্রে একটু সমস্যা হয়ে যাবে মনে হচ্ছে। আর এইরকম যদি করি, যেমন আজ আপনার ক্লাসটা তো বৃহস্পতিবার হয়, আজকে বিশেষ কিছু কারণে শনিবার হলো, তো দুদিন আগেই আপনার হোমওয়ার্ক যেগুলো থাকবে সেগুলো গ্রুপে তারা শেয়ার করে দিবে, অন্য কোনো হোমওয়ার্ক শেয়ার করবে না। তারপরে আবার এরকম ভাবেই চলবে। হ্যাঁ, একটা করে আমরা যদি এভাবে করি যে একটা চ্যানেল, মানে একটা চ্যানেল বলছি, মানে আমি বলতে চাইছি একটা গ্রুপ শুধু একটা সাবজেক্টের জন্যই রইল, তাহলে খুব ভালো হয়। এবং সেটা আমি টেলিগ্রামের থ্রুতে করার চেষ্টা করছি, দেখা যাক যদি কথা বলে সেটা করা যায় মিরাজের সাথে, তাহলে লেখাগুলো সিকিউর থাকে। মানে লেখাগুলো পড়লো। কয়েকদিন আগে আমার হোয়াটসঅ্যাপ আনইনস্টল হয়েছিল, সবকিছু ডিলিট হয়ে গেছে যেগুলো টেলিগ্রামে আছে। এক্স্যাক্টলি ওই কারণেই আমি বলছি সবচেয়ে সুবিধা হয় টেলিগ্রামে থাকলে। ঠিক আছে, অ্যাকাউন্ট ডিলিট হলেও সমস্যা নেই। ঠিক আছে, চলো আপাতত এটা থাকছে। টাস্ক রইলো, তোমরা দেখতেই পাচ্ছ টাস্ক, কিন্তু তার সত্ত্বেও বলছি আমি টাস্কটা পাঠিয়ে দিচ্ছি, এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, চলো ভালো থেকো, প্র্যাকটিস করতে থাকো। থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম।